দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে বাঁশরী প্রযোজিত নাটক আলেয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের জাতীয় চিত্রশালার গ্যালারি 4-এ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী 2026। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। কি সুখবর? আরে লেক্সারিটা সুরজ ভাই তো রিজেক্ট করে দিছে, কেবলমাত্র দেখাইলাম। কি কস? কেমনে? সুরজ ভাই মোবাইলে কেটে জানি করে ছবি পাঠাইছে, এটা নিয়ে গন্ডগোল। আরে সুরজ ওরা রিজেক্ট করবো কে? সুরজ তো বাড়ির থেকে জানার সময় ভালো মতোই গেল, আর আমাকেও তো কিছু কইলো না। আরে সুরজের মোবাইলে কে নাকি ওর ছবি পাঠাইছে। 7 কিলো 1 গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিফুল ইসলাম মিঠু। শুভ সকাল। কেমন আছেন মিঠু ভাই? ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম। এই সময় কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে গানকে ঘিরে? হ্যাঁ, আমার তো সঙ্গীতই আমার লাইফ, সব কিছুই আমার সঙ্গীত। সুর তাল লয় ছন্দে আমি ঘুরি ফিরি, এটা নিয়ে আছি। যেমন ধরো যে আমার শো বেশি করে থাকি। আচ্ছা। যেমন আমি তো ওই যে সঙ্গীত শিক্ষা দেওয়া বা টিচিং লাইনে আমি কখনোই ছিলাম না, এখনো নাই, যদিও অনেকের ইচ্ছা। তো আমি নিজের পারফরমেন্সটাই বেশি পছন্দ করি এবং আমি নৃত্য মানে প্রতিদিনই নতুন নতুন কিছু শিখি। আচ্ছা। তো যার ফলে আমি এটাতেই ভালো বোধ করি। দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি প্রচুর শো করেছেন। আমরা জানি যে আপনি বৈঠকি গানের যে বা বৈঠকি ঢঙের যে আসরগুলো হয়, সে আসরগুলোতে গান বেশি গেয়ে থাকেন এবং 6 মাস হলো আপনি দেশের বাইরে শো করে এসেছেন। সবকিছু মিলিয়ে কেমন ছিল আয়োজন? হ্যাঁ, ওখানে আমার যারা পুরনো ভক্ত, যারা আজ থেকে 25 বছর আগে চলে গেছে, 20 বছর আগে গেছে কিংবা তারও আগে গেছে, তারা তখন হয়তো কেউ ভার্সিটিতে পড়তো, কেউ কলেজে পড়তো, তারা আমার অ্যালবাম কিনেছে, গান শুনেছে, তারা ওখানে আমাকে পেয়ে আপ্লুত হয়েছে। জি। তারা এনজয় করেছে, অনেকে আমাকে অনেক এনজয় করেছে, আমার সামনাসামনি প্রোগ্রাম শুনেছে, গান শুনেছে, প্রোগ্রাম শুনেছে। এটা জার্মানি আর ফ্রান্স? জার্মানি যে ছিল প্যারিসে ছিল, আর তারপরে জার্মানিতে 4টা করেছিলাম, আর প্যারিসে 1টা করেছি, আর অস্ট্রিয়াতে গেছিলাম, ওখানে শো করিনি, জাস্ট একদিনের জাস্ট ট্যুরে গেছিলাম। আরও টাইম ছিল না, মানে আরও চেয়েছিল, তো আবার যাচ্ছি যে আবার জুলাইয়ের শেষের দিকে। দেশের বাইরে যখন শো থাকে মিঠু ভাই, তখন কি ধরনের গানগুলো আপনি তালিকায় রাখেন, লিস্টে রাখেন? আমার যেগুলো ওখানে হয় কি, আমার যারা ভক্ত যারা, তারা আমার তোমার দুটি নয়ন চাঁদের ইস হবে, আমি চাঁদকে বলেছি আলো দিও, কিংবা প্রেম সে তো জাতকুল মানে না, তারপরে যে গানটি ওস্তাদ মেহেদী হাসান গিয়ে মানে আমি নিজে পপুলার হয়েছিলাম সে সময়, ঢাকু যত নয়ন দুহাতে, তারপরে মেহেদী হাসানের গীত গজল, গোলাম আলী সাহেবের এই গজল গীত মিলেই যত পপুলার যেগুলা টাচি গীত গজল আছে বা যেটা সং যেটাই বলি না কেন, ওগুলোই আমার তালিকায় থাকে সবসময়। এবং বাংলাদেশে একই মানে আমার সিলেকশনটা একই থাকে, যেমন দেশেও যেটা, দেশের বাইরে সব তো আমাদেরই লোক।
কিছু হয়তো বাইরের ফরেনার থাকে, তারাও ভিন্ন টেস্ট পায়, তারাও বেশ এনকারেজ করে আমাকে। এবার একটু জানতে চাইবো নতুন গান প্রসঙ্গে, যে এর মধ্যে বেশ কিছু নতুন গানের কাজ করেছেন এবং এখন মিউজিক ভিডিওর কাজ করছেন, একটু জানতে চাইবো গানগুলো সম্পর্কে। গানগুলো হচ্ছে দুজন গীতিকারের গান, 6টা 6টা 12টা, অর্থাৎ 2টা অ্যালবাম আকারে হবে। আচ্ছা, মানে ভিন্ন একজন গীতিকারের এখন একটা তো অ্যালবাম খুব একটা প্রকাশিত হয় না, তো সেই জায়গা থেকে একটা বড় চ্যালেঞ্জ এটা। হ্যাঁ, আমি এটা করছি আলাদা করে, প্রতিটা গান আলাদা করে ভিডিও হচ্ছে, বাট অডিওটা জাস্ট 6টা গান একসাথে একটা অ্যালবাম আকারে ছাড়া হবে, যেটা আচ্ছা। এই যেমন একটা কিছু একটা অ্যালবামের নাম দিলাম, হ্যাঁ হ্যাঁ যেমন সুরের সিঁড়িতে দিতে পারি জি। একটা মনে হচ্ছে সুরের সিঁড়িতে, ওটা একটা শাহিন হাসান, কবি শাহিন হাসান, উনি জার্মানিতে থাকেন, ওনার লেখা একটা। সুরঞ্জন তরফদার, সেও ইঞ্জিনিয়ার, আচ্ছা, বুয়েট থেকে পাশ করা, সেও জার্মানিতে থাকে। ওদের দুজনের গান আমি অ্যালবাম এবং ভিডিও আকারে হ্যাঁ হ্যাঁ। এগুলো এই চিন্তা ভাবনাটা মিঠু ভাই কেন কাজ করলো, মানে দুইজন গীতিকারের দুটো অ্যালবাম আপনি চিন্তা করছেন রিলিজ করতে, এবং সঙ্গীত আয়োজন আপনি, সুর ও সঙ্গীত আয়োজন পুরোটাই আপনি করছেন। কারণ আমি যতটুকু জানি যে আপনি লিরিকের ব্যাপারে খুবই কনসাস, মানে আপনি এই জায়গাতে এক ফোঁটাও ছাড় দেন না, কম্প্রোমাইজ করেন না। সুতরাং এই ভাবনাটা কোথা এই থেকে কাজ ভাবনাটা করলো? হচ্ছে, যেমন আমার যদি ভালো লেগে যায়, যেমন ধরো যে কবি শাহিন হাসান অসাধারণ লেখে, আসলে উনি পয়েট একজন অ্যাকচুয়ালি বেসিক্যালি, কিন্তু ওই গানগুলো যখন আমি পেয়েছি তখন আমার ভালো লেগেছে। যেমন তুমি বৃষ্টি হয়ে সেদিন প্রেমে বেঁধেছিলে, সেই বৃষ্টিতে ভিজে এখন আমি জ্বলে মরে যাই। তো লিরিক্সটা হচ্ছে যেমন এটা হচ্ছে পোয়েট্রি। যেমন ধরো যে এটাকে যদি বলো যে এটাকে উর্দুতে বলো, দেখো দেখো সবচেয়ে যে বেস্ট শায়রি হয়ে যাবে, শের হয়ে যাবে একটা। আচ্ছা, তো এই জন্য আমার হয়তো এরকম মানে ওই নান্দনিকতাটা আছে হ্যাঁ, সেই গানগুলোতে। হ্যাঁ। কিন্তু এই গানগুলো নিয়ে যখন আপনি সুরারোপ করতে গেলেন বা সঙ্গীত পরিচালনার কাজটি করতে গেলেন, তখন আপনার মাথার মধ্যে কি কাজ করছিল, যে কিভাবে আসলে উপস্থাপন করলে এটার বেস্ট আউটকামটা আসবে? এমন ধরো যে এখানে আমি তো আগেও করেছি, যেমন আমি এই বুকে প্রেমের যমুনা ধরেছি তাজমহল গড়ি, এটা 2000 সালে আমার কম্পোজিশন। তো এটা কামরুজ্জামান কাজলকে আমি একটা আইডিয়া দিয়েছিলাম যে সবাই তো প্রেমের তাজমহল গড়ে, আমি আর যার যে মানে যার ওই সামর্থ্য নাই সে কি করবে, তার কি প্রেমের দাম নাই? তখন সে বললো যে ঠিক আছে, তাহলে আপনার আইডিয়াটি নিয়ে আমি বললাম যে আমি হৃদয়ে এমন কিছু ধরেছি আমি তাজমহল গড়িনি, আচ্ছা, আমি যে সে ঐশ্বর্যের মোড়কে জড়ানো প্রেমেতে তোমায় বাঁধিনি, ওই লিখে ফেললো যখন যে আমি এই বুকে প্রেমের যমুনা ধরেছি তাজমহল গড়িনি, আমি ঐশ্বর্যের মোড়কে জড়ানো প্রেমেতে তোমায় বাঁধিনি। তো একটা দারুণ লিরিক্স দাঁড়িয়ে গেল, অন্যরকম একটা আবেদন, অন্যরকম আবেদন, যেটা খুব সচরাচর হয় না। আর যার জন্য আমার গানগুলো একটু ডিফারেন্ট একদম ভেবেই নিয়েছি দর্শক। তো এরকমই সে ধরনের কাজই আপনার কাছ থেকে প্রত্যাশা করে। এটি গান শুনবো মিঠু ভাই আমরা এখন আপনার তো কণ্ঠে? যেমন হচ্ছে যে শাহিন হাসানের যেটা বলছিলাম, তুমি বৃষ্টি হয়ে প্রেমে বেঁধেছিলে, সেই বৃষ্টিতে ভিজে আমি জ্বলে মরে যাই। তুমি বৃষ্টি হয়ে প্রেমে বেঁধেছিলে, সেই বৃষ্টিতে ভিজে আমি জ্বলে মরে যাই। কি সুন্দর। এটা হচ্ছে আমারই কম্পোজিশন, শাহিন ভাইয়ের লেখা। আর একটা আর পরের অ্যালবাম যেটা সুরঞ্জন তরফদার, ওর গানগুলো খুব চমৎকার লেখা। যেমন তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলি যদি চাই ভুলিতে, তোমাকে যখন ভুলতে যায় তখন তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলি। তো এই যে লিরিক্স আমাকে সুরঞ্জন তরফদার, আমি যেগুলো আসলে ভালো মনে করি যে এইগুলা, তো আর ওরা তো শিক্ষিত গীতিকার অ্যাকচুয়ালি, দুজনই ব্রিলিয়ান্ট, এবং তারা রুচিবোধ এবং শব্দ চয়নগুলো ডিফারেন্ট, এবং তাদের উপস্থাপনটা ডিফারেন্ট, যেটা গজলে হয়। যেমন তুমি বলতেছে যে তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলি যদি চাই ভুলিতে, তোমার বাঁধনে আরো বেশি জড়িয়ে যায় যত, যখন খুলিতে যাই।
এই কাজগুলো কতদিন আগে থেকে মিঠু ভাই শুরু করলেন আপনি? আমি অনেকদিন থেকে করেছি, তবে এই অডিওটা রিসেন্টলি হয়ে গেছে complete। অডিওর কাজ শেষ। হ্যাঁ, এখন ভিডিওটা করব যে বড় স্টুডিও বেস, যেটা কোক স্টুডিও টাইপ হয় এরকম। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানে যে এখন এই সময় বেশ এই ট্রেন্ডটা চলছে এটা যে চলছে, স্টুডিও অনেকদিন থেকেই বেস একটা চলছে। মিউজিক ভিডিও মানুষ দেখতে পছন্দও করছে। হ্যাঁ, ওই আসলে আমার ইনস্ট্রুমেন্ট সবগুলো থাকবে, লাইভলি গাইবো। আমি যে লাইভ গান আমার ট্র্যাকগুলো লাইভ ট্র্যাকের মতোই। এখানে ধরো যে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট আছে, আচ্ছা, আবার বেস গিটারও আছে, মডার্ন ইনস্ট্রুমেন্টও আছে এখানে। হ্যাঁ, এই জায়গাতে আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম মিঠু ভাই, সেটা হচ্ছে যে একটি সুর তখনই প্রাণ পায় যখন সেটা অ্যারেঞ্জমেন্টস মানে মিউজিক অ্যারেঞ্জমেন্টস যখন খুব সুন্দর হয়। Exactly. সুতরাং সেখানে অনেক বেশি সতর্ক থাকতে হয় একজন মিউজিশিয়ান। রাইট। তো আপনি সেই জায়গাতে আসলে কিভাবে কাজ করেছেন বা কি মনে করেছেন যে কোন ইনস্ট্রুমেন্টগুলো নিলে এটা সর্বোচ্চ শ্রুতি মধুর শোনাবে? এটার মধ্যে অ্যাকোস্টিকের বিকল্প নাই। যেমন ধরো যে অ্যাকোস্টিক গিটার, তারপরে হচ্ছে তবলা, তারপরে হচ্ছে সারেঙ্গি, তারপরে বাঁশি, বাহ, এই সমস্ত সাইডে হারমোনিয়ামগুলো আমি বাজিয়ে দিয়েছি। আবার বেস গিটারও রেখেছেন? হ্যাঁ, বেস গিটারও রেখেছি। আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে আপনি যখন কোনো একটি গানের সুর তোলেন মানে সুরটা সৃষ্টি করেন সেটা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করেন? কোন ইনস্ট্রুমেন্ট না, তখন একটা রাগের ছোঁয়া নিই। আচ্ছা, আমি ধরো যে এই সবখানিক রাগের আইডিয়া আমার আছে। হ্যাঁ, তো সেখান থেকে আমি এক একটা গান এক একটা রাগের ছোঁয়া নিয়ে আসি, আবেশটা নিয়ে আসি বা আন্দাজটা নিয়ে আসি ওখান থেকে। তো পুরোপুরি তো রাগকে বেস করে হয় না মডার্ন গান করতে গেলে। রাগাশ্রয়ী। হ্যাঁ, রাগাশ্রয়ী ঠিক বলবো না, মানে ওই ইয়েটা নিই আমি, একটা রাগের ধুনটা নিই, আচ্ছা, বাট আমি কর্ড ভেরিয়েশন নিয়ে আসি, চেঞ্জ নিয়ে আসি। Okay. কখনো দেখা গেল যে ওই রাগ থেকে একটু সরে গেলাম, হ্যাঁ হ্যাঁ, মানে সুরের সেখানে বৈচিত্র্যের আপনার ক্ষেত্রে। নিজের সৃষ্টিশীলতা। ওটাই তো আমার সৃষ্টিশীলতা এবং সেটাই আমার ক্রিয়েটিভিটি, যেটাই জি, মিঠু ভাই আপনি হচ্ছে নজরুল সঙ্গীত চর্চা করে এসেছেন দীর্ঘদিন এবং শাস্ত্রীয় সঙ্গীতের উপর আপনার দখলটা তো আমরা জানি সকলে। তো যখন কোনো গানের সুর দিতে চান তখন আসলে নজরুল কোনোভাবে প্রভাবিত করে কিনা আপনাকে? না, এটা তো শোনার বিষয়। যেমন ধরো যে এটা তো ভিতরে গেঁথে আছে। যেমন ধর নজরুল, রবীন্দ্র, এগুলো তো শুনে অভ্যস্ত, ওটা জানা। এখন নজরুলেরও তো ওই ক্লাসিক বেজেরই গান, হ্যাঁ, গজলগুলোও ঠিক তাই। মানে যে উর্দু হিন্দি যেগুলো গজল হয়, ফার্সিতে হয়, সেটা কিন্তু ক্লাসিক্যাল বেজই করেছে বড় বড় উস্তাদেরা। তো যার ফলে এটার বাইরে কিছুই নাই। যার ফলে নজরুল বলো বা সেই গীত গজল টাপ্পা ঠুমরি যেগুলাই বলি না, যে কাজরি, সবগুলা কিন্তু ওই আদি জিনিস যেগুলা একেবারে যেটাকে ধ্রুপদ ক্লাসিক্যাল এগুলোর ভিতরেই থাকে। আর সেগুলোই এখন আমি সেই আগেও সেই ইন্সপিরেশনের জায়গাটা সবসময় একই রকম থাকে। ওটাই থাকবে এবং সারা জীবনই থাকবে। আপনাকে আমরা অনেকে এরকম বলি যে উপমহাদেশের কিংবদন্তি গজল শিল্পী মেহেদী হাসানের সাথে আপনাকে তুলনা করা হয়। এই যে এই কমপ্লিমেন্টটা, এটা কি ব্লেসিং তো অবশ্যই, কিন্তু কখনো কখনো একটু কি প্রেশার তৈরি করে কিনা? আমি আসলে ওই প্রেশার দিতে কখনো চাইনি, এখনো চাই না। আর যখন এই কথাটা মানুষ বলেছে তখন আমি ওই ঢাকো যত না নয়ন দোহাতে, তো যখন আমি গিয়েছিলাম যে মেহেদী হাসানজির, তো তখন আমার ভয়েস টোন, আমার যে কারুকাজ বা আমার যে গায়কি, মানে আমার প্রেজেন্টেশনটা, সেটা সবাই মনে করেছিল যে ভয়েস থ্রোয়িং সব কিছু মানুষ আন্দাজ করেছে যে মেহেদী হাসানের টাইপ বা মেহেদী হাসানের মতো বা এরকম কিছু একটা বলতে গেছে। এটা কিন্তু মানুষ বলেছে, এটা তো আসলে আমার কিছু বলার নেই। আমি আসলে তার তো ফ্যান অনেক ছোটোবেলা থেকেই। আর এই ঘরানাটারই আমি ফ্যান, যেমন ওস্তাদ আমলাদ আলী ফতেহ আলী খান, নুসরাত ফতেহ আলী খান, গোলাম আলী খান, এদের আমি ভক্ত। এখন যে সময়টা যাচ্ছে মিঠু ভাই, আসলে বিভিন্ন রকম শিল্পীরা অ্যাকচুয়ালি সোশ্যাল প্ল্যাটফর্ম বেসডই কাজ করছেন, ইউটিউব বেসড কাজ করছেন। আপনি তো আসলে অনেক আগে থেকে কাজ করছেন, সুতরাং সঙ্গীতের যে একটা ধারা, একটা যে পরিবর্তন সেটা দেখছেন। এই সময়টাকে আপনি একজন শিল্পী হিসেবে কিভাবে জাজ করবেন? এটা তো আসলে এখন ডিজিটাল যুগ হিসাবে যা হয়েছে,
এখন এটাকে তো আমাদেরকে ওই পথে বা ওই অ্যাওয়েতে আমাদের যেতে হবে। এখন আমরা যে আজ থেকে 20 বছর বা 25 বছর আগে যে অ্যালবাম বের করতাম, অ্যালবামে বা আমরা এখন তো ইউটিউবে চলে গেছি, বা আমরা একটা গান খুঁজতে গেলে আমাদেরকে লং প্লে খুঁজতে হতো, ওখান থেকে রেকর্ড করে এখন ইউটিউবে সার্চ করলে সব পাওয়া যায়। তো এটাতে যেমন ধরো যে অনেক সুবিধা হয়েছে, অসুবিধাও হয়েছে। তো সুবিধা অসুবিধা দুটো মিলেই চলছে। তবে সুবিধা একটা বড় বিষয় আমি বলবো, যেমন ধরো আমার গান বা আমাদের গান ইন্ডিয়াতে কেউ শুনতে পেতো না, পেতো না। একবার এক কথা বলবো যে 5%ও পেতো না। হয়তো কোনো অ্যালবাম টালবাম কোনো চোরাভাবে কেউ কোথাও কীভাবে নিয়ে গেল, ওটা যেত ব্ল্যাকে গেলে পেতো। এখন আমি বলি আজ থেকে 10 বছর যাবত আমি নিজে পেয়েছি কত ভক্ত, যেমন দিল্লি পাকিস্তান, দেশের বাইরেও আপনার যেমন দিল্লি পাকিস্তান, তারপরে কলকাতা, আমার শো অফারও আসে। বাহ। এবং আমার ইন্ডিয়া থেকে শো অফার আসছে, পাকিস্তান থেকে অফার আসছে। ওই যে এমন কিছুদিন আগে আবার একটা অফার আসছে রবীন্দ্র সরোবরে। তো এখন আমার ওদের সাথে হয়তো চুক্তি যদি ভালো হয় তাহলে হয়তো আমি চলে যাবো, যে শোটা করে আসবো। তো এইগুলা এই পজিটিভ সাইড, এটা পজিটিভ সাইড, মানে কি অনেক বড় পজিটিভ। কারণ আমার মতো আর্টিস্টের গান তোরা তো কিভাবে পেত যদি এই নেট দুনিয়া বা এই ডিজিটালটা না থাকতো। মানে সহজে পৌঁছানো যায়, আবার এই সহজে পৌঁছানোটা কোথাও না কোথাও একটু নেতিবাচক আছে যেমন ধরো ক্রিয়েটিভিটি যে কম, যেটা এখন আগে যেভাবে যে ক্রিয়েশন হতো সেটা কি এখন ওইভাবে করে? এখন তো অনেক মানে শর্ট একটা জিনিস করতে যাই, তো শর্টের জিনিস করা একটা মানে আস্তে আস্তে বিল্ড আপ হওয়াটা তো এক জিনিস তো না। বাংলাদেশে গজল শুনবার মতন শ্রোতা আছে কিনা, বা থাকলেও তারা কারা আসলে মূলত শোনে? তারা একটা শ্রেণী থাকে যে রুচিশীল শ্রেণী, তাদের সংখ্যা বাংলাদেশে আছে, তবে অত বেশি নাই। ভালো সঙ্গীত, আমি শুধু গজল গীত বলবো না, মানে বলবো যে সত্যিকারের সঙ্গীত যেটাকে বলি, সঙ্গীত যারা বোঝে বা ভালোবাসে, ভালো সঙ্গীত মানে ভালো গান শুদ্ধ সঙ্গীতের উপর বেজ করে হয়, যেটা সারা জীবন টিকে থাকে, সেই সঙ্গীতটা মানে কি বলবো বিস্তার লাভ করতে আরো অনেক বেশি। আচ্ছা, নতুন অনেক শিল্পী এসেছে এর মধ্যে, প্রতিদিনই নতুন শিল্পী তৈরি হচ্ছে, তাদের মধ্যে কি আসলে গজল নিয়ে কাজ করবার প্রবণতা আপনি দেখেন? আসলে গজল জিনিসটা তো সুরের ব্যাপার, সুরের মধ্যে খেলা করা, আর তার সাথে সবচেয়ে বড় জিনিস যে লিরিক্সটা বোঝা বা ওইরকম টেস্টের একজন লোক হতে হবে তাকে, যে আমি এই টেস্টে এরকম কোনো লিরিক্স চাই, এরকম লিরিক্সের উপর যদি কোনো কম্পোজিশন হয় তাহলে আমার জন্য খুব আনন্দের, বা আমার ডিফারেন্ট কোনো দর্শককে পাবো, গতানুগতিক দর্শক চাইতে একটু আলাদা পাবো, এই আকাঙ্ক্ষা নিয়ে তাকে নামতে হবে। অনেক ধন্যবাদ মিঠু ভাই আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ তোমাকে, আর যা এনটিভির দর্শককে এবং সকল কলাকুশলী যারা কাজ করেছে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।